নমস্কার, শুরু করছি করোনার আবহে বাংলা টক শো এবং আমি সুজিত চট্টোপাধ্যায় রয়েছি আপনাদের সঙ্গে। ভোটের ডঙ্কাটা কত তীব্র যে শাসক তৃণমূল শিবিরে ফের একটা অস্বস্তির সামনে এসে দাঁড়ালেন। একের পর এক শুভেন্দু অধিকারী, জানি না তিনি কি বিলক্ষণ, তবে যেটুকুনি টের পাচ্ছি তিনি শিবির বদলাচ্ছেন। রাজীব বন্দ্যোপাধ্যায় এবার অস্বস্তিতে শাসক দল তৃণমূল, যেন বিনা মেঘে বজ্রপাত। দলের অস্বস্তি বাড়িয়ে দিলেন আসানসোলের পুরো প্রশাসক তথা পাণ্ডবেশ্বরের তৃণমূল কংগ্রেসের বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি। আসানসোল এই বেল্টে পাণ্ডবেশ্বর গুরুত্বপূর্ণ একটি কেন্দ্র। আসানসোল পুরসভাকে বঞ্চনার অভিযোগ তুলে ফিরহাদ হাকিমকে দেওয়া একটা চিঠি দিয়েছিলেন তিনি, এবং সেটা প্রকাশ্যে আসতে জিতেন্দ্র তিওয়ারিকে নিয়ে শুরু হয়েছে একটা জল্পনা। আপনারা দেখছেন এই চিঠিটা দিয়েছিলেন। আসানসোল পুরসভাকে বঞ্চনা করা হচ্ছে, এটা হচ্ছে তার বক্তব্য। সেই চিঠিটা কি করে এসে গেল, যে কনফিডেন্সিয়াল চিঠি কি করে এটা প্রকাশ্যে এসে গেল, প্রশ্ন তিনি তুলেছেন হচ্ছেন জিতেন্দ্র তিওয়ারি। বলছেন যে আমি কি এই কথাগুলো বিজেপি নেতাদের বলবো। বিজেপি নেতা প্রসঙ্গটা তিনি নিয়ে আসলেন, তারপরেই বেড়ে গেল জল্পনা। ফিরহাদ হাকিমও বক্তব্য রেখেছেন, জিতেন্দ্র তিওয়ারিও বলেছেন, কিন্তু পরপর আজকে যেভাবে জিতেন্দ্র তিওয়ারি বক্তব্য রাখছেন সে ব্যাপারটা খোলসা আমরা নিঃসন্দেহে করে নেবো আজকের বিতর্কে। তিনিও কি তাহলে শিবির বদলাতে চলেছেন, এরকম কি আমরা বলতেই পারি? এই প্রশ্নকে সামনে তুলে আজকের বিতর্ক শুরু করছি, এবং প্রথমে একটু দেখে নেব ফিরহাদ হাকিম এবং জিতেন্দ্র তিওয়ারির বক্তব্য। আপনারা ভালো করে জানেন যে মমতা ব্যানার্জির সরকার উন্নয়নের সরকার। এখানে আমরা সেন্ট্রাল গভর্নমেন্টের মতন বিজেপির মতন পলিটিক্যাল উদ্দেশ্য নিয়ে চলি। আমরা উন্নয়নটাকে বাংলার মানুষের অধিকার ভাবি, সেই জন্য উন্নয়নে কোনো পলিটিক্স করি না আমরা। কিন্তু যেটা আমাদের লিমিটেশন, সেই লিমিটেশন বাদ বাকি অনেক প্রজেক্টের টাকা তো জিতেনকে দিয়েছি। এই তো জল প্রকল্প একটা বড় টাকা জিতেনকে দেওয়া হয়েছে, সেটা নিয়ে তো লেখেন। কেন লিখেছে আমি জানি না, কারো গ্যাস খেয়ে লিখেছে। এটার পেছনে কি জিতেন্দ্র তিওয়ারির কোনো রাজনৈতিক এটা আমি বলতে পারবো না। তবে ব্যাপারটা হচ্ছে যে আমি মনে করি না, কারণ সেন্স অফ ডিস্ট্রাস্ট এটা আমি ভরসা করি না। আমরা সবাই একসাথে আছি এবং মমতা ব্যানার্জির সোলজার হিসেবে সবাইকে ঝাঁপিয়ে পড়তে হবে। ইলেকশনের আগে হঠাৎ এটা পেলাম না ওটা পেলাম, কি আমার সম্মান গেল, কি সম্মান পাচ্ছি কি পাচ্ছি না, এটা বড় কথা না। মানুষের ভালো যদি হয়ে থাকে, 11 বছরে আমরা মমতা ব্যানার্জির সাথে আছি। আমি কর্পোরেশনের প্রশাসক, উনি আমার মন্ত্রী। আমার কাজ করতে যেখানে অসুবিধা হবে সেটা একটা গোপন চিঠির মাধ্যমে কনফিডেন্সিয়াল লেটার দেখে নেবেন, সেটা ওনাকে জানাতে পারি না, এটা বিরাট অন্যায়। তাহলে কী করবো? চিঠিটা কাকে দেবো? আমার অসুবিধার কথা কাকে বলবো? ওনাকে বলবো না? বিজেপি নেতাদেরকে বলবো? কংগ্রেসের লোকদেরকে বলবো? কাকে বলবো? এটা কেন এত জলগোলা করা হচ্ছে বুঝতে পারছি না। এটা কী অপরাধ হয়েছে? আসানসোলে মানুষের যে অসুবিধা হচ্ছে সে অসুবিধার কথা এখানে আমাদের কী করতে হবে, কী অসুবিধা হচ্ছে, কীভাবে করতে হবে, সেটা যদি আমার মন্ত্রীকে জানাই, সেটাও গোপনে, এটা বিরাট অন্যায়। তো আমার যেখানে কাজ করতে অসুবিধা হবে দলকে বলবো না? আমি মন্ত্রী হিসেবে ওনাকে বলেছিলাম, ওনার যদি পছন্দ না হয়, উনি যদি বলেন দলকে বলবো, আলোচনা হবে সব। যারা আমার এই কনফিডেন্সিয়াল লেটার যারা প্রকাশ্য মানুষের কাছে নিয়ে এলেন, যারা মিডিয়াকে দিয়ে দিলেন, তারা ভুল করেছেন না আমি ভুল করেছি? আপনি যদি ক্যালকাটার সঙ্গে আসানসোলকে তুলনা করেন, তো ক্যালকাটায় তো জামুরিয়া নেই, রানীগঞ্জ নেই, বস্তি এলাকা সেভাবে নেই। আপনি বিধাননগর প্ল্যান্ট সিটি, তার সঙ্গে তো আসানসোলকে তুলনা করলে হবে না। আসানসোলে জামুরিয়া, রানীগঞ্জ, কুলটি সবটাকে মিলিয়ে যখন বৃহৎ কর্পোরেশন দিদি করেছিলেন, তো দিদি তো একটা স্বপ্ন ছিল যে এই শহরটাকে দেখতে একদম ক্যালকাটার মতন করতে হবে। ইন টার্মস অফ এরিয়া এটা ক্যালকাটার চেয়ে বড়, তো সে কাজ করতে হবে। এবং সেটাও আমার একটা পরিকল্পনার কথা, আমার অসুবিধার কথা, আমারই দলের, আমার ডিপার্টমেন্টের যিনি মন্ত্রী তাকে গোপন চিঠির মাধ্যমে আমি জানালাম। এটা কি বিরাট অপরাধ? এত আলোচনা কেন? ওই চিঠিটা যদি প্রকাশ না হতো তাহলে তো এত আমি কেউ জানতেই পারতো না, আমার সঙ্গে ওনার কথা হতো। তো নিজে এই চিঠিটা ফাঁস করলেন কেন করলেন আমি জানি না। কালকে আলোচনা আছে, কালকে সব বলবো। মুষ্টিযুদ্ধের মতো মানবাভিমান চলছে কি? কোথাও ভুল বোঝাবুঝি তৈরি হচ্ছে? কোনো কি ভারতীয় জনতা পার্টি একটা আগ্রাসী রাজনৈতিক সামনে দাঁড়িয়ে কি কেউ কি একটু ধৈর্য বা মেজাজ হারাচ্ছেন? ভুল বোঝাবুঝির পরিষদ তৈরি হচ্ছে তৃণমূল কংগ্রেসে, এই প্রশ্নটা ওঠা নিতান্তই স্বাভাবিক।
আজকে এই নিয়ে বিতর্ক যাচ্ছে। বিতর্কে অরূপ চক্রবর্তী রয়েছেন, তৃণমূল কংগ্রেসের অন্যতম মুখপাত্র, তৃণমূল নেতা অরূপ চক্রবর্তী, স্বাগত জানাচ্ছি। রয়েছেন ভারতীয় জনতা পার্টির তরুণ নেতা ডক্টর শুভ্রদেব রায়, তাকেও স্বাগত জানাচ্ছি। ডক্টর ফুয়াদ হালিম থাকছেন আজকে সিপিআইএমের হয়ে, এবং কৌস্তব বাগচি রয়েছেন মুখপাত্র তৃণমূল, মাফ করবেন, কংগ্রেসের, প্রদেশ কংগ্রেসের মুখপাত্র কৌস্তব বাগচি রয়েছেন। আমি প্রথমে একটু অরূপ চক্রবর্তীর কাছেই জানতে চাইব, ফিরহাদ হাকিমের বক্তব্য আমরা শুনলাম, তিনি মন্ত্রী, তাকে যে চিঠিটা দিয়েছেন, যে লজিক জিতেন্দ্র তিওয়ারি দিচ্ছেন, সেই লজিকের মধ্যে আমার যেটা পারস্পরিক মনে হচ্ছে যে কোথাও কি একটা ভুল বোঝাবুঝি তৈরি হলো, নাকি একটা এরকম ভারতীয় জনতা পার্টি এতটা মানে রাজনৈতিক প্রসার প্রতিপত্তি, কোথাও মধ্যে একটা মনে হয় কেউ কেউ ভয় পাচ্ছেন যে সত্যি বিজেপি বোধহয়, এ বোধহয় বিজেপি, ও বোধহয় বিজেপি। কারণ তৃণমূলের এই ভেতরে বিভিন্ন ভিন্ন সুরে গান গাওয়াটা এখন একটা রীতিমতো সবার কাছে চর্চিত বিষয়। অরূপ চক্রবর্তী। না, জিতেন্দ্র তিওয়ারি মূলত আসানসোল পুরসভা নগর নিগমের তিনি মুখ্য প্রশাসক এই মুহূর্তে দাঁড়িয়ে, এবং বিগত দিনে তিনি মেয়র ছিলেন, পাণ্ডবেশ্বরের বিধায়ক দীর্ঘদিনের, এবং আমাদের জেলা সভাপতিও পশ্চিম বর্ধমান জেলার। সেই জায়গায় দাঁড়িয়ে জিতেন্দ্র তিওয়ারি তার নিজের রাজনৈতিক বাধ্যবাধকতার জায়গা থেকে নিশ্চিতভাবে একটা চিঠি লিখেছেন। সেটা ভুল না ঠিক সেটা পরবর্তীকালে বিচার্য বিষয়, কিন্তু এইটাও ঘটনা যে জিতেন্দ্র তিওয়ারি যে চিঠিটা লিখেছেন যে স্মার্ট সিটি করতে পারলে আসানসোলকে ভালো হতো, এই কথাটায় কোনো দ্বিমতের জায়গা নেই। নিশ্চিতভাবে করতে পারলে ভালো হতো, কিন্তু এটাও বুঝতে হবে ফিরহাদ হাকিম যে কথাটা বলেছেন তিনি বাস্তবতার জায়গা থেকে কথাটা বলেছেন। আজকে একটা স্মার্ট সিটি প্রকল্পে কেন্দ্র যেরকম টাকা দেয়, তেমনি তার ম্যাচিং গ্রান্ট হিসেবে 40% টাকা রাজ্যকে দিতে হয়। আপনারা জানেন ইতিমধ্যে এই ম্যাচিং গ্রান্ট বাবদ রাজ্য সরকারের প্রায় 33,000 কোটি টাকা রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের ম্যাচিং গ্রান্টে কেন্দ্রীয় সরকারের কাছে প্রাপ্য, যেই টাকা কেন্দ্রীয় সরকার দিচ্ছে না। দ্বিতীয়ত জিএসটি বাবদ প্রাপ্য 8,598 কোটি টাকা, সেই টাকা হকের টাকা কেন্দ্রীয় সরকার দিচ্ছে না। জিতেন্দ্র তিওয়ারিকে আসানসোলের মানুষের কাছে তিনি দায়বদ্ধ, তাকে আসানসোলের মানুষের কাছে যেরকম জবাবদিহি করতে হয়, তেমনি রাজ্য সরকার যদি একটা প্রকল্পকে ছাড়পত্র দেয় তাহলে ম্যাচিং গ্রান্ট দেওয়ার দায়বদ্ধতাও রাজ্য সরকারের থাকে। যে পরিস্থিতিতে দাঁড়িয়ে কেন্দ্র আমাদেরকে টাকা দিচ্ছে না, কেন্দ্রীয় সরকার আমাদের হকের বরাদ্দ টাকা দিচ্ছে না, সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে ফিরহাদ হাকিম সমস্ত পুরসভাগুলোর মাথায় তিনি পুর নগর উন্নয়ন মন্ত্রী হিসেবে রয়েছেন। সেই জায়গায় তিনি একটা জায়গায় যদি কমিটমেন্ট করেন তাহলে তার ফান্ড ডিসবার্সমেন্টের রেসপন্সিবিলিটিটাও ফিরহাদ হাকিমের কাছে থাকে। একদিকে কেন্দ্র আমাদের বঞ্চনা করছে, টাকা দিচ্ছে না, উল্টো দিকে ওখানকার আসানসোলে যিনি সাংসদ তিনি সমানে এটা নিয়ে রাজনীতি করছেন। আমার মনে হয় না এটা এমন কিছু বড় ব্যাপার। আর এটা দক্ষিণপন্থী দল, আমাদের দলে ডেমোক্রেসি আছে, এটা তো ক্যাডার ভিত্তিক দল নয় যে বজ্র আটুনির মধ্যে থাকবে। এক্ষেত্রে ভিন্ন মত থাকতেই পারে, কিন্তু এটাও ঘটনা এই চিঠি সোশ্যাল মিডিয়ায় বাইরে আসাটা নিশ্চিতভাবেই কখনো কাম্য নয়। আগামীকালকেই দলের উচ্চতর নেতৃত্ব এই নিয়ে বৈঠক ডেকেছে, এবং আমার বিশ্বাস কালকের বৈঠকের পরেই পুরো ব্যাপারটা ঠিক হয়ে যাবে। জিতেন্দ্র তিওয়ারি একবারও কখনো এই কথা বলেননি যে তিনি উল্টে মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের কথাই বলতে চেয়েছেন যে আসানসোলকে সত্যিই তো মমতাদি ইতিমধ্যে, আমি দীর্ঘদিন সাংগঠনিক সুবাদে আসানসোলে গিয়েছি, কুলটি গিয়েছি, বারাবণী গিয়েছি। কুলটির যে জল প্রকল্প সেইটার উদ্বোধনের সময় আমি ছিলাম মুখ্যমন্ত্রী, বিভিন্ন প্রজেক্টের যে কাজ সেখানে এগিয়েছে। আসানসোলকে স্মার্ট সিটি করার আগেই আসানসোল পুর নিগম যেভাবে ওখানে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের কাজ করেছে, এবং মুখ্যমন্ত্রী তার নিজের পরামর্শ দিয়েছেন কিভাবে জিতেনকে আরও ভালো করে কাজ করা যায়, সেই জায়গায় দাঁড়িয়ে নিশ্চিতভাবে দলের মধ্যে মতের কোনো বিষয়ে পার্টিকুলার জায়গা নিয়ে দ্বিমত থাকতে পারে, কিন্তু আমার সবসময় বিশ্বাস যেটা কালকের যে মিটিং আছে বৈঠকের মধ্যেই মিটে যাবে। এবং এটার জন্য মূল দায়ী কেন্দ্রীয় সরকার আমাদের যে বরাদ্দ দিচ্ছে না, ম্যাচিং গ্রান্ট দিচ্ছে না, সেই জায়গাটাকে আরো বেশি করে আমার মনে হয় মানুষ এবার অন্তত বোঝা শুরু করবেন। বা আসানসোলের মানুষকেও আমরা পরিষ্কার করে বলতে চাই, 3 মিনিট অতিক্রান্ত। এই টাকাটা পেতাম তাহলে আমি আসবো নিশ্চিতভাবে কাজ বিজেপির ডক্টর শুভ্রদেব রায়, আপনার জন্য সময় বরাদ্দ ঠিক 3 মিনিট। আমরা ঘড়িটা চালু করে চলেছি, আপনি বলুন ডক্টর শুভ্রদেব রায়। নমস্কার সকলকে। এই করোনা পরিস্থিতির মধ্যে আমাদের রাজ্যে যে গণতন্ত্র নিয়ে যে প্রহসন তৈরি হয়েছে, সেই রকম পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে আমি বলতে চাই যে দেখুন, গণতন্ত্র বলে এই মুহূর্তে পশ্চিমবঙ্গে কোনো কিছু নেই। তার কারণ গণতন্ত্র যদি, গণতান্ত্রিক পরিবেশ যদি থাকতো, তাহলে আমি দেখছিলাম যে বীজপুর বিধানসভার হালিশহর পৌরসভার ওয়ার্ড নাম্বার 6 সৈকত ভাওয়াল বলে আমাদের ভারতীয় জনতা পার্টির একজন ইয়াং কার্যকর্তা, তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে, এবং সেই হত্যার যে লিস্ট সেটা 120 ছাড়িয়ে গেছে, এবং তার কিন্তু কোনো রকম প্রপার ইনভেস্টিগেশন হচ্ছে না, এবং সেখানে কোনো আমাদেরকে জানানোও হচ্ছে না সঠিকভাবে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী হোয়াইট পেপার পাবলিশ করছেন না
যে এই যে এতজন মারা যাচ্ছেন তারা কিভাবে মারা যাচ্ছেন। এ তো সম্পূর্ণভাবে রাজনৈতিক খুন, এবং যদি রাজনৈতিক খুন না হয়ে থাকে তাহলে তারা স্টেটমেন্ট দিক যে এতজন মানুষ কি করে মারা যাচ্ছে। যারা শিক্ষিত মানুষ, যারা যুব সম্প্রদায়, তারা কি করে রাজনীতির আঙিনায় আসবে? তো সবাই তো ছেড়ে পালিয়ে যাবে রাজনীতি, এবং রাজনীতিটা আস্তে আস্তে সিন্ডিকেট রাজ হয়ে উঠবে। 2011 সালে উনি যখন একটা বিপুল মার্জিনে জিতে যখন পশ্চিমবঙ্গের দায়িত্বভার গ্রহণ করেছিলেন, তার পরবর্তী সময় আমরা কিন্তু সেরকম কোনো, যেরকমভাবে মানুষের এক্সপেকটেশন ছিল, আমরা কিন্তু সেরকমভাবে কোনো কিছুই দেখতে পাইনি। এবং ভারতীয় জনতা পার্টি আজকে যে এটা আপনারা বলছিলেন যে অ্যাগ্রেসিভ পলিটিক্স একদমই নয়। আমরা যেটা করার চেষ্টা করছি সেটা হচ্ছে পজিটিভ পলিটিক্স। না, যে টাকাটা যে স্মার্ট সিটি তো ভারতীয় জনতা পার্টির একটা ছিল, ইলেকশন ম্যানিফেস্টোতে ছিল, নরেন্দ্র মোদী ঘোষণা করেছিলেন। আসানসোলের এমনি হচ্ছে এই কয়লা খনিগুলো রয়েছে, নানা রকম সমস্যা রয়েছে ওখানে, এনভায়রনমেন্টাল সমস্যা রয়েছে। সেখানে যদি স্মার্ট সিটিটা তৈরি হতো তাহলে তো ভালো হতো, এবং সেক্ষেত্রে তো একটা প্রোঅ্যাক্টিভ হওয়ার একটা বিষয় ছিল। বাবুল সুপ্রিয়র এখানে একটা ভূমিকা রয়েছে। পুরো বিষয়টা হচ্ছে তৃণমূলের মধ্যে একটা, ঠিক কথায় একটা ভুল বোঝাবুঝির অবস্থা তৈরি হয়েছে, যেটা বললেন হচ্ছে অরূপ চক্রবর্তী। তো সেই ক্ষেত্রে কেন্দ্র কেন এগিয়ে আসছে না, বা ম্যাচিং গ্র্যান্টের টাকাগুলো তো দিলে তো অনেক বেশি সম্পর্কটা স্মুথ হয় কেন্দ্র রাজ্য। দেখুন, আপনি কিছুদিন আগেই যদি জাস্ট 2-3 দিন আগে আমাদের ভারতীয় জনতা পার্টি, একটা সর্বভারতীয় রাজনৈতিক দল, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসও একটা সর্বভারতীয় রাজনৈতিক দল, একটা রাজনৈতিক দলের শীর্ষ নেতৃত্ব, তার প্রেসিডেন্ট, উনি যখন এলেন সাউথ 24 পরগনার ডায়মন্ড হারবারে, যে ধরনের আক্রমণ আমরা দেখলাম সারা ভারতবর্ষের বুকে, এরকম অন্য কোনো রাজ্যে এটা হয় না। এবং বাঙালি হিসাবে, আপনারা সকলেই বাঙালি হিসাবে অত্যন্ত চিন্তার বিষয় যে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস দলটা, তৃণমূল কংগ্রেসের যারা লিডার, তাদের হাতে নেই। তাদের হাতে যদি থাকতো তাহলে এইরকম একটা, আমরা এরকম অ্যাটাক কখনোই দেখতে পেতাম না। এবং বিভিন্ন রাজ্যে ইলেকশন হচ্ছে, আপনারা যদি দেখেন যে সেখানে কি মানুষ মারা যাচ্ছেন, পশ্চিমবঙ্গের বুকে আজকে কি শুরু হয়েছে। বেশ, আপনার সময় 3 মিনিট অতিক্রান্ত হলো। আমি একটু ডাক্তার ফুয়াদ হালিমের কাছে আসছি। জিতেন্দ্র তিওয়ারি আজকে একটা তিনি চিঠি পাঠিয়েছিলেন ফিরহাদ হাকিমকে, সেই চিঠিটা বেরিয়েছে। তার বক্তব্য হচ্ছে কেন্দ্রীয় প্রকল্পগুলোকে রাজ্য সরকার উন্নয়নের ক্ষেত্রে ঠিকমতো ব্যবহার করা হচ্ছে না, বা কী করা যায় সেক্ষেত্রে একটা হচ্ছে স্মার্ট সিটি সংক্রান্ত বিষয়টা উঠে আসছে। ম্যাচিং গ্র্যান্টের একটা সমস্যা রয়েছে, যেটা অরূপ চক্রবর্তী বললেন। এইরকম একটা পরিস্থিতি, অর্থাৎ কোথাও কি রাজ্যকে বা তৃণমূল কংগ্রেসকে হেনস্থা করা, বা হচ্ছে ভেতর থেকে বা ব্যারিকেডিং করা, এটাই কি ভারতীয় জনতা পার্টি চাইছে? আপনারা অবশ্য অন্য পক্ষ। হ্যাঁ সুজিত দা, এটা হচ্ছে শাক দিয়ে হচ্ছে মাছ ঢাকার চেষ্টা করছে। মাছ পচে গেছে, গলে গেছে, তারপরে শাক দিয়ে ঢাকতে গিয়ে গন্ধটা পচা মাছের কিন্তু গোটা পশ্চিমবাংলায় মাছকে, হ্যাঁ মাছটা পচে গেছে, ফলে হচ্ছে পচে গিয়ে ঢাকা দেওয়ার পরেও গন্ধ দিয়ে পুরো পশ্চিমবাংলায় হচ্ছে মানে ছড়িয়ে গেছে। সবাই বুঝে গেছে বিজেপি তৃণমূল এক। মোদ্দা কথা হচ্ছে জিতেন্দ্র তিওয়ারি বাবুল সুপ্রিয়কে জিতিয়েছে, বারবার জিতিয়েছে, 2বার জিতিয়েছে। এইবার হচ্ছে জিতেন্দ্র তিওয়ারি যদি চিঠিটা হচ্ছে ফিরহাদ হাকিমের যেটা পাঠিয়েছে সেটা যদি সামনে চলে আসে, সেটা কি গ্রান্ট মানে ম্যাচিং গ্রান্ট এর মধ্যে আবদ্ধ থাকবে? এই বিষয়টা হচ্ছে সরাসরি হচ্ছে তৃণমূল ভাঙছে, এবং ভাঙার হচ্ছে প্রক্রিয়া শুরু হওয়ার বিভিন্ন দিক থেকে আমরা সরাসরি দেখতে পাচ্ছি তৃণমূলের লোক বিজেপিতে চলে যাচ্ছে। আবার কেউ হচ্ছে চিঠি লিখে যাচ্ছে, কেউ সব্যসাচীর মধ্যে দনমনো করে যাচ্ছে, কেউ হচ্ছে রাগারাগি করে টিকিট পায়নি বলে অর্জুন সিংয়ের মতন চলে গেল, আর কেউ বলল আমাকে হচ্ছে আর বাঁচাতে পারবে না, তাহলে বিজেপি বাঁচাবে, দিদিমণি আর বাঁচাতে পারছে না, ফলে মুকুল রায়ের মতন সরাসরি বিজেপিতে গিয়ে স্বর্ণাপন্ন হয়েছে। এর বাইরে তো এই বিষয়টা কিছু নয়। এখন হচ্ছে কয়লার যে ব্যাপারটা আছে তার উপরে হচ্ছে থাবা বসিয়েছে, এবং যারা যে কয়লা তদন্ত করতে পশ্চিমবাংলায় এসছে, সিবিআই, ইডি, আইবি যা কেন্দ্র সরকার পাঠিয়েছে, সবার কাছে হচ্ছে বগলে হচ্ছে বিজেপি সদস্য পদের ফর্ম নিয়ে এসছে। তারা হচ্ছে এক একজনকে হচ্ছে বলবে, একটু কান নাড়াবে, একটু এর দাপট দেবে, আর বলবে ফর্মে সই কর। এখন জিতেন্দ্র তিওয়ারি সেই ফর্ম সই করা শুরু করেছে বিজেপি সদস্য পদে। তা প্রথম ফর্মটা ফিল আপ করেছে, ফিরহাদ হাকিমের নামে পাঠিয়েছে। এরপরে হচ্ছে কিছু করবে, এরপরে হচ্ছে গিয়ে হচ্ছে বিজেপিতে আত্মসমর্পণ করে হাজিরা হয়ে যায়। 3 মিনিট অতিক্রান্ত। আমি আসবো কৌস্তবের কাছে, তার আগে জাস্ট 1 মিনিট একটা মানে একটু জানতে চাইবো হচ্ছে যে তাহলে যে মানে ডাক্তার হালিম বলছেন উনিও মানে প্রায় ফর্মটা মনে হয় ফিল আপ করে ফেলেছেন। না, আমি জানতে চাইছি ডক্টর ফুয়াদ হালিমের কাছে যে খগেন মুর্মু কোন ফর্ম ফিল আপ করেছেন সেটা উনি ভালো জানবেন,
কদিন আগে কলকাতা পুরসভার রিঙ্কু নস্কর কোন ফর্ম ফিল আপ করছেন সেটা ফুয়াদ হালিম ভালো জানবেন। আরে ভাই, ফুয়াদ হালিম বলেনি আপনার ভুল, আপনি উত্তর দেবেন, প্রশ্নটা শুনে নিন, প্রশ্নটা শুনে নিন। আমরা আপনি 2-4 নেতাকে দেখিয়ে বলছেন, কিন্তু আপনার 29% ভোট ব্যাংক 7% 6.34 নেমেছে। কাদের ফর্ম কারা ফিল আপ করেছে, বামের তলায় কারা ফুটকি লাগিয়ে রাম হয়েছে, সেটা আপনি আমার থেকে ভালো জানেন। আপনার একটা, আপনি শিক্ষিত মানুষ, আপনার ভাবের ঘরে চুরি করাটা আপনার স্বভাব। আপনি ভাবের ঘরে চুরিটা বন্ধ করুন। আচ্ছা ঠিক আছে, 1 মিনিট, আপনি ওই 7% নামাটাকে ব্যাখ্যা করুন। অতিক্রান্ত, আমি একটু আসবো। 7% নামাটাকে ব্যাখ্যা করলে বেশি ভালো হবে। কৌস্তব বাগচি মিটে গেল ব্যাপারটা। আমি প্রথমে একটা জিনিস যেটা ক্ল্যারিফিকেশন 3 মিনিট সময় শুরু। হয়তো দায়বদ্ধতা আছে, বিজেপির হয়তো দায়বদ্ধতা আছে তৃণমূল কংগ্রেসকে সর্বভারতীয় দল বলার হিসাবে, আমাদের এসব নেই। এটা জেনে রাখা দরকার, বিজেপির যিনি মুখপাত্র আছেন, দলটার নাম হতে পারে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস, বর্তমানে ইলেকশন কমিশন যেটা লিস্ট অফ ন্যাশনাল পার্টি তার মধ্যে তৃণমূল কংগ্রেস নেই। এটা প্রথম ক্ল্যারিফিকেশন। দ্বিতীয়ত যেই জায়গাটা আসতে চাইছি সেটা হচ্ছে, দেখুন যেটা ফুয়াদ বাবু বললেন একদম রাইটলি সেট। তৃণমূলের তো আমরা একটা ফেস দেখেছিলাম 2011 সালে ক্ষমতায় আসার পর থেকে, একটা সেল তৈরি হয়ে গিয়েছিল, জয়নিং সেল, মানে সবাই উন্নয়নের যজ্ঞে ঝাঁপ মারত। এই উন্নয়নের যজ্ঞের ঝাঁপ মারার ফল আজকে যে জিনিসগুলো হচ্ছে সেগুলো হচ্ছে সেই সব উন্নয়নের যজ্ঞের ঝাঁপ মারার ফল। দেখুন আজকে যা পরিস্থিতি তৈরি হয়েছে পশ্চিমবঙ্গে, আপনারা একটু যদি আমরা পেছনের দিকে যাই, 2019 সালে বিজেপির লোকসভার প্রার্থী তালিকা তৃণমূলের লোকসভার প্রার্থী তালিকার মধ্যে একটা অদ্ভুত মিল আছে। পুরনো দল করা লোকদের থেকে বেশি ভিড় সেই তালিকায় হচ্ছে অন্য দল থেকে আগত মানুষজন। তাহলে এই দলগুলো সম্পূর্ণভাবে একটা ডাস্টবিনে পরিণত হয়েছে। আর তৃণমূল বর্তমানে এখন বিজেপি হয়ে গেছে তৃণমূলের অ্যাকোমোডেটিং সেন্টার। আজকে যাদেরকে বাঁচতে হবে, অনেক লোকজনকে দেখা গেছে তোয়ালে করে টাকায় মুড়ে নিতে, তারা আজকে বিজেপিতে। আজকে বিজেপির সর্বভারতীয় নেতাকে দেখা গেছে ধর্মতলার মঞ্চে দাঁড়িয়ে বলতে ভাগ মুকুল ভাগ, সেই মুকুল রায় আজকে বিজেপির সর্বভারতীয় সহসভাপতি। আর কি দুর্ভাগ্য, এখন সেই মুকুল রায়ের বিজেপির বর্ষিয়ার নেতা তথাগত বাবু থেকে শুরু করে অনেকেই সেই মুকুল বাবুকে তোয়াজ করে চলতে। তো এই জায়গায় দাঁড়িয়ে আজকে যে পরিস্থিতিটা হয়েছে এটা অন্য কোনো কারণ। জিতেন্দ্র তিওয়ারি এর বিরুদ্ধে মলয় ঘটক বা অন্যান্য তৃণমূলের অন্যান্য নেতাদের বলতে শোনা গেছে যে উনি নাকি বিজেপিকে হেল্প করেছেন, ওই বাবুল সুপ্রিয়কে নির্বাচনে হেল্প করেছেন। কয়েকদিন আগে আরএসএস এর মিছিলে, রাম মন্দিরের উদ্বোধন, অনেক কিছুতে জিতেন্দ্র তিওয়ারি দীর্ঘদিন ধরে একটা ধারাবাহিকতা বজায় করে যাচ্ছেন, বিজেপির দিকে যাওয়ার রাস্তাটাকে অনেকদিন ধরে প্রশস্ত করছেন। দেখুন এটা ওদের নিজেদের ব্যাপার, এর মধ্যে আমাদের কোনো বক্তব্য নেই। আমরা একটা জিনিস খুব সুস্পষ্টভাবে বলতে চাইছি যে তৃণমূল এবং বিজেপি মুদ্রার এপিট আর ওপিট। আমরা যেটা বলতে চাইছি সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের মানুষের কাছে আগামী দিনের অন্যতম একমাত্র একটাই অল্টারনেটিভ, সেটা হচ্ছে বাম কংগ্রেস যে জোট। আগামী দিনে আমরা যে কথাগুলো বলছি, আচ্ছা সুজিত বাবু আপনি একটা জিনিস দেখুন, যে নির্বাচনী সভাগুলো হচ্ছে বা রাজনৈতিক সভাগুলো হচ্ছে, সেই তৃণমূল বলুন আর বিজেপি বলুন, সেই কুকথা আকথা ছাড়া কোনো কিচ্ছু নেই। কোনো ডেভেলপমেন্টাল পার্সপেক্টিভে কাউরির কোনো বক্তব্য নেই। রাজ্যে তারা আগামী দিনে ক্ষমতায় আসলে বিজেপি কি করতে চলেছে, শুধু জুমলাবাজি ছাড়া আর কিছু নেই। কয়েকদিন আগে বললো 75 লক্ষ নাকি জব কার্ড ডিস্ট্রিবিউশন করা হবে, কিন্তু সেটা তারা ত্রিপুরাতেও বলেছে, কিন্তু সেটা আজ অব্দি হয়। আমাদের বক্তব্য হচ্ছে শুধু তুই তাকারি উল্টো পাল্টা কথা, যেটা পশ্চিমবঙ্গের সংস্কৃতির সাথে কোনো মিল খায় না। এই সমস্ত কথা ছাড়া দুটো রাজনৈতিক দলের কাউরির মধ্যে কোনো ডেভেলপমেন্টাল পার্সপেক্টিভ নিয়ে কেউ কোনো মঞ্চ থেকে বলছে না। আর আমরা এই ইস্যুগুলোকে আমাদের পাত্তা দেওয়াটাই উচিত না। বেশ, সময় শেষ। আমি আবারও আসবো, 3 মিনিট সময় ছিল। আমি আসবো হচ্ছে বিজেপি যিনি রয়েছেন ডক্টর সুব্রতদেব রায়, আপনার জন্য 1 মিনিট। সায়ন্তন বসু বলছেন ক্ষমতায় এলে ওই এনকাউন্টারের বদলে বলছেন গাড়ির অ্যাক্সিডেন্ট করিয়ে দেবো। কোথাও এরকম বলছে, ভয়, লোভ, নানা রকমভাবে এই সমস্ত জিনিসগুলো। আপনি কি এদিকে বলছেন গণতন্ত্র রাজ্যে নেই, তাহলে কি গণতন্ত্রের নতুন সংজ্ঞা কি বিজেপি এইভাবে তৈরি করতে চাইছে? যদি পাল্টা প্রশ্ন করা হয়, 1 মিনিট টাইম। দেখুন আমি প্রথমে একটা কথা বলতে চাই কংগ্রেস মুখপাত্রকে, যে একটা গান আছে, বুকের জমানো ব্যথা কান্নার নোনা জলে, ঢেউ ভাঙে চোখেরও তীরে, অন্যের হাত ধরে চলে গেছো দূরে, পারি না তোমায় ভুলে যেতে। তো কংগ্রেসের অবস্থা হয়েছে সারা ভারতবর্ষে আজকে 2-3টে রাজ্যে গিয়ে ঠেকেছে তাদের জায়গা। আর 26 বছর কংগ্রেস করার পরে মমতা বন্দ্যোপাধ্যায় যখন তৃণমূল কংগ্রেস দল ভেঙে যখন বেরিয়ে নিয়ে চলে একটা নতুন 2011 সালে সরকার গঠন করলেন, তাদের তো কষ্ট হওয়া খুব স্বাভাবিক। এবার আসি গণতন্ত্রের কথায়। গণতন্ত্র তো নেই, কিন্তু ভারতীয় জনতা পার্টি গণতন্ত্রকে প্রতিষ্ঠা করার জন্য আমাদের 2021 সালে যে নির্বাচন হবে সেখানে আমাদের ঘোষণা করা হয়েছে 200-র বেশি আসনে আমরা জিতবো, এবং সেটাই হবে। এবং আমরা কোনো নেগেটিভ পলিটিক্স নয়, সম্পূর্ণভাবে পজিটিভ পলিটিক্স করে সোনার বাংলা গঠনের চেষ্টা করব। গুজরাট নয় তো?
অবশ্যই সোনার বাংলা, দেখুন গুজরাটকে আমরা ফলো করতেই পারি, তার কারণে সেখানে একটা বিরাট একটা উন্নতি মানে হয়েছে। সোনার বাংলা উইথ রেফারেন্স গুজরাটকে ফলো করে? না, গুজরাটকে ফলো করে তো অবশ্যই, গুজরাটকে কেন, যে কোনো রাজ্যে যেখানে ডেভেলপমেন্ট হয়েছে, সেটা কেরলও হতে পারে। ঠিক আছে, ঠিক আছে। আমি প্রত্যুত্তর নেব হচ্ছে অরূপের কাছ থেকে 1 মিনিট। সোনার বাংলা ওনারা বানাবেন সোনার গুজরাটকে ফলো করে, যে সোনার গুজরাটে ডোনাল্ড ট্রাম্প এসেছিলেন, যখন সোনা ঢাকতে গিয়ে পাঁচিল তুলতে হয়েছিল, এত উন্নয়ন ওনারা করেছিলেন। সোনার বাংলা যদি দুধ দিয়ে তৈরি করা হয়, দিলীপ ঘোষ তৈরি করতে পারবেন। আর যে গণতন্ত্রের কথা বলছেন, আমি সুজিত আপনার কথা রেস ধরে বলি, সায়ন্তন বসুর বক্তব্য আজকে ভাইরাল হয়েছে, নাম ধরে ধরে নেতাদের জেলা ভিত্তিক বলেছেন কবে, এবং উত্তরপ্রদেশের মতো সেটাও মেনশন করেছেন, উত্তরপ্রদেশের মতো গাড়ি অ্যাক্সিডেন্টে মারা হবে, উত্তরপ্রদেশের মতো তৃণমূল কংগ্রেসের নেতৃত্বকে গাড়ি অ্যাক্সিডেন্টে মারা হবে। এবং তার আগে দিলীপ ঘোষকে দেখেছি পুলিশ কর্মীদের হুঙ্কার দিতে, তার পরিবারের লোকজনকে সাদা থান পাঠানোর হুঙ্কার, তৃণমূল কংগ্রেস কর্মীদের, যারা ক্ষমতায় আসার আগেই এই হুঙ্কার দিচ্ছে, তাদের হাতে যদি বাংলার শাসনভার পরে বাংলার পরিণতি কি সেটা বাংলার মানুষ বুঝতে পারছেন। বাংলার মানুষ ডেভেলপমেন্টে কাজ চায়। কংগ্রেসের প্রতিনিধি 75 লক্ষ কর্মসংস্থানের কথা বলছিলেন, বছরে 2 কোটি বেকারের কর্মসংস্থানের কথা বলে বিজেপি ক্ষমতায় এসেছিল, আজকে 6.5 বছরে 14 কোটি বেকার তৈরি। সে প্রশ্ন তো উভয় পক্ষ মানে বাম কংগ্রেস জোট করছে। আমি একটু ডাক্তার ফুয়াদ হালিমের কাছে আসবো। ডাক্তার হালিম, 1 মিনিট। না, এটা তো স্পষ্ট যে ভারতীয় জনতা পার্টি এবং তৃণমূল কংগ্রেস গঠনমূলক নীতিগত আলোচনার ধারে কাছে যাচ্ছে না পশ্চিমবঙ্গের আসন্ন নির্বাচনের বিল্ড আপে, রান আপে। কেন আসছে না? কেন ওইদিকে হচ্ছে 2 কোটি চাকরি হচ্ছে প্রতি বছর হচ্ছে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, আর এখানে বলে দেওয়া হয়েছিল 2 কোটি চাকরি হয়ে গেছে। ফলে উভয়ের মধ্যে মিল রয়েছে। উনি বলেছেন পকোড়া ভাজাটা হচ্ছে ভালো জিনিস, ইনি বললেন তেলে ভাজাটা খুব ভালো জিনিস। উনি বললেন যে হচ্ছে আমি পশ্চিমবাংলা আসলে হচ্ছে এখানে দুর্নীতিগ্রস্তদেরকে টাইট দেব, আর ইনি বললেন হচ্ছে কোমরে দড়ি দিয়ে আমি হচ্ছে দৌড় করাবো। ফলে ভাষার হচ্ছে মানে একে অপরে একেবারে হচ্ছে পরিপূরক। যেহেতু কৌস্তব একটা কথা বললো, এক সেকেন্ড, যে একটা বাম কংগ্রেস জোট একটা ডেভেলপমেন্ট বা একটা উন্নয়নের একটা সামনে রাখবে, তাহলে একটা অন্য ধরনের পলিটিক্সের কথা আপনারা বলতে চাইছেন। সেক্ষেত্রে দাঁড়িয়ে সায়ন্তন বসু যখন একটা তৃণমূল শীর্ষ নেতৃত্বের নাম ধরে ধরে যখন এই কথাটা, মানে এইসব ভাইরাল হওয়া কথাগুলো আমরা টেলিভিশনের পর্দায় দেখা, মানে সেটাকে নিয়ে আপনি কি বলবেন? আমি বলবো সায়ন্তনের যদি বুকের পাটা থাকে, ভারতীয় জনতা পার্টির নেতার যদি বুকে পাটা থাকে, তাহলে ওদের যে তদন্তগুলো চলছে কেন্দ্র সরকারের তরফ থেকে, সেই তদন্তগুলোকে হচ্ছে তাড়াতাড়ি এগিয়ে দিক। তারা হচ্ছে স্পিকারের কাছে যে অনুমতি দেওয়া আছে নারদা কাণ্ডের হচ্ছে ইনভেস্টিগেশন চার্জশিট দিতে পারছে না সিবিআই, একমাত্র কারণ ভারতীয় জনতা পার্টি হচ্ছে সেটা আটকে রেখেছে, হচ্ছে লোকসভা স্পিকার এবং রাজ্যসভা স্পিকার আটকে রেখেছে। যদি এথিক্স কমিটি যদি বসাতে পারে, তাহলে এই কথাগুলো মুখে হচ্ছে শুনতে ভালো লাগে। জোচ্চোরদেরকে হচ্ছে জেলে না পাঠিয়ে নিজের দলে ঢোকাচ্ছে, আর এই কথাটা হচ্ছে সায়ন্তন বসু বলবে, পশ্চিমবাংলার মানুষ মেনে নেবে, সেটা হবে না। আমি শেষ করছি, আমি আবারও আসছি। আমি একটু শুধু 1 মিনিট টাইম আমি যাবো, যে সত্যি তো এটা মানে কি হচ্ছে, নারদা সারদার যে তদন্ত নিয়ে ভারতীয় জনতা পার্টি করলো, তারপর অনেকেই আজকে যাদের বিরুদ্ধে সে সময় অভিযোগ ছিল তারা তো এখন তারা ভারতীয় জনতা পার্টিতে, কেন এথিক্স কমিটি বসলো, কেন এটা তদন্ত এগিয়ে গেল না? এই প্রশ্নের তো উত্তর চাইবেই বাংলার মানুষ। হ্যাঁ, প্রশ্নের তো উত্তর চাইতেই পারে, কিন্তু একটা জিনিস আমি সবাইকে মনে করিয়ে দিতে চাই, যে এই যে সারদা বা নারদা তদন্ত, এটা একটা সিস্টেমেটিক্যাল প্রসিডিওর, এটা মেনটেন করা হচ্ছে। এবং এটা তো এই যে তদন্ত, এটা তো ভারতীয় জনতা পার্টি করে না, এটা করে কিছু অটোনমাস এজেন্সি। তাদের উপরে কোনো রাজনৈতিক দলের কোনো সরাসরি কোনো নিয়ন্ত্রণ, এথিক্স কমিটিকে কোর্ট বলে দেয়। এলকে আডবাণী তো এথিক্স কমিটির চেয়ারম্যান, উনি কিসের জন্য আটকে রয়েছে? স্পিকার লোকসভা হচ্ছে সিবিআই কে অনুমতি দিচ্ছে না চার্জশিট মানে করার জন্য, তাহলে এটা কি প্রসিডিউর? একটা বিরতির সময় হয়েছে, বিরতির পর আবারও ফিরছি। অবশ্যই হচ্ছে সময় ধরে ধরে প্রত্যেকের বক্তব্য বললে নিঃসন্দেহে আমাদের এটা কাছে একটা আকর্ষণীয় হয়ে উঠবে। আমরা রয়েছি করোনার আবহে বাংলার আজকের টকশোর বিষয় ডঙ্কা, ভোটের ডঙ্কা। সে ভোটের ডঙ্কা নিয়ে বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন।